দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে গুলিবিদ্ধ আরও দুজন। নিরাপত্তা ও নতুন রাজনীতি এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে পরিচিত করাতে চাই। আমার সঙ্গে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি, আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত 294 জন সীমান্তে নিহত হয়েছেন বিএসএফ এর গুলিতে এবং 2018 সালে 43 জন মারা গেছেন, তার মধ্যে 37 জনই বিএসএফ এর গুলিতে মারা গেছেন। আজকেও আমরা লক্ষ্য করেছি যে ফেনী সীমান্তে একজন মারা গেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এখনো সেই সীমান্ত হত্যা নিয়ে এত কথা হলো, সেই হত্যা কিন্তু এখনো বন্ধ হয়নি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আসলে কেন যাচ্ছে না? এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি আসলে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সালাম। বিজ্ঞ আলোচক বিখ্যাত সাংবাদিক আব্দুল আজিজকে শুভেচ্ছা। আসলে সীমান্ত হতে বন্ধ হবে না তো। কেন বন্ধ হবে? সীমান্ত বন্ধ হওয়ার দুটো উপায়। একটা হচ্ছে আমাদের দেশকে একটা শক্তিশালী অবস্থানের উপরে দাঁড়াতে হবে। সেটা আমার শক্তি দিয়ে আমি না পারলেও আন্তর্জাতিকভাবে এমন আমার শক্তি পাশে থাকবে যে শক্তি ন্যায়সঙ্গত আমার পক্ষে সমর্থন জানাবে। ইসরায়েলের মতো, আমেরিকার মতো না। ইসরায়েল প্রতিদিন মানুষ খুন করতেছে, তারপরে আমেরিকা অসভ্যের মতো সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে মানুষ বলা। তাই কিন্তু ইসরায়েল তার চেয়ে বেশি কিন্তু আমেরিকা। আমরা বাংলাদেশে আমাদের বন্ধুহীন তো। বাংলা পৃথিবীর কারণ অন্য দেশগুলো আছে না, বড় বড় দেশের পাশে দেশ আছে না, ছোট ছোট দেশ, সেখানকে সীমান্ত হত্যা হয়। এই একটা। আর একটা হলো আমাদের সেই শক্তি অর্জন করতে হবে। তাই শক্তি অর্জন যদি আপনি মনে করেন যে ভারতের সাথে আপনি শক্তি প্রদর্শন করবেন, এটা মনেই করেন সম্ভব না, তাহলে তো আপনার এই অবস্থা চলতে থাকবে। কারণ হলো আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল। সেই সময় আমরা লক্ষ্য করেছি সেই সময় তো ছিল, সেই সময় তো মূর্ত। ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা খারাপ রাখার সাথে কোনো সম্পর্ক না। ভারতের সাথে চোখ 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 রেখে কথা বলতে পারলে তখনই বন্ধ হয়। ভারত একটা মারলে আমরা 3টা মারি, তারপর লাগলে লাগবে, এরকম অবস্থা না যাওয়া পর্যন্ত ওরা আমাদের মারতেই থাকবে। আর এখন তো ভারত চাচ্ছেই এই সরকারকে অস্থিতিশীল করা, এই সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা, এই সরকারের যে কোনো ক্ষমতা নেই, এই সমস্ত বোঝানোর জন্য ভারত আরও বেশি এখন এটা করবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা নির্বাচিত সরকার আসতে হবে এবং সেই সরকার আন্তর্জাতিকভাবে বিভিন্ন যে সমস্ত দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখলে ভারতের এই সমস্ত অপকরণের বিরুদ্ধে তারা আমাদের সাথে একমত বা সহমত পোষণ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেখানে যেখানে বলার সুযোগ থাকবে, বৈঠক বলেন, সেমিনার বলেন, সেখানে আমরা বলার সুযোগ পাবো বা আমাদের পক্ষে সমর্থন করবে। তাছাড়া ভারত এভাবে বন্ধ হবে না। আর ভারত সভ্য দেশ কোনদিন হয় তাহলে হবে, এদের অসভ্য দেশ, যে দেশে কোনো নেই, কি বললো, অসভ্যতা, যে কারণে তার পাশে কোনো দেশ তার সাথে নেই, কেউ নেই তার সাথে। অসভ্য দেশ না হলে তার পাশে সব থাকে না। পাকিস্তানের বুঝলেন না, হ্যাঁ একটা অন্য দেশগুলো কী হয়েছে, কেউ তো ভারতকে পছন্দ করে না, অসভ্যতার কারণে। মালদ্বীপ পর্যন্ত চোখ রেখে কথা বলে, কেন বলে? চীনটা সমর্থন দ্বারা। আজকে আমাদের সীমান্ত হোক কারোর সাথে, দেন তো ভারত একটা সীমান্ত হত্যাকাণ্ড করতে, একটা মারে 3টা মারেন, ঠান্ডা হয়ে যাবে। এসব কোনো উপায় নেই। ধন্যবাদ। এম এ আজিজ, আসলে সীমান্ত হত্যা কবে বন্ধ হবে? যে পরিসংখ্যান আসলে উদ্বেগজনক একটি পরিসংখ্যান। আমরা সীমান্ত হত্যা নিয়ে প্রায়শই কথা বলি, অনেক বৈঠক হয়। ধন্যবাদ হাবিব ভাইকে, ধন্যবাদ। দেখেন, ভারতের যতক্ষণ পর্যন্ত ফরেন পলিসির পরিবর্তন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সীমান্ত হত্যা চলবে। পৃথিবীতে সবচাইতে অশান্ত বর্ডার হচ্ছে, সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। আপনি দেখেন, আপনি যে কথা বলছেন, হাবিব ভাইয়ের কথা সাপ্লিমেন্ট করি, শক্তিশালী হওয়া। হ্যাঁ, আমরা স্বাধীন দেশ, আমাদের যদি শক্তিশালী, কোনো সরকারের আমলে কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি। গরু 300 কিলোমিটার দূর থেকে আসে, তখন বিএসএফ চোখে দেখে না। বর্ডার আসলে কয়েক গরু চলাচলকারী, আরে সারা ওখান থেকে ধরতে পারো না, গুলি করতে পারো না, অ্যারেস্ট করতে পারো না, তার বিচার করো, মেরে দেয়। আপনি দেখেন, চীনের সাথে এগ্রিমেন্ট আছে ভারতের, লাদাখ সীমান্তে এরকম হয়তো
1 কিলোমিটারের ভিতরে কোনো কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না। একবার গোলমাল লেগেছে, হ্যাঁ, চীন কুম্ফু কারাত সৈন্য পাঠায় দিছে, গুলি আর খরচ করে নাই, বরফের ভিতরে সব ঢুকাই দিছে। চীনের সাথে কিন্তু বর্ডার আছে, ওখানে কিন্তু তফালিং করতে পারে না। অর্থাৎ এই আমরা ছাত্র জীবনে স্লোগান দিছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত। ওরা আশেপাশের সব দেশকে যাকে পারে তাকেই শোষণ করতে চায়, তাকেই শোষণ করতে চায়। আপনি দেখেন এই যে মালদ্বীপের মতো ছোট দেশ, তাদের সাথেও সম্পর্ক নাই। সুতরাং এখন তো পরিবর্তিত পরিস্থিতি, কারণ ফেসিবাদের সরকার প্রধান সহ প্রায় বিবিসি বাংলাও রিপোর্ট করেছে, প্রায় 150 লোক ভারতে আশ্রয় নিয়েছে। এই যে বাংলায় কথা বললেই সীমান্তে ঠেলে দিচ্ছে, পুশ আউট করে দিচ্ছে, পুশ ইন করে দিচ্ছে, অথচ তাদের পুশ ইন করে না। তারা কিভাবে আছে বলেন? তো এই জন্যেই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সহযোগীরা ভারতে থাকবে, অর্থাৎ ততদিন পর্যন্ত আমাদের যতই বলেন আমাদের এই পররাষ্ট্রনীতির টানাপোড়েন থাকবে এবং আরও বেশি হবে। সবসময়ই হয়েছে, এখন তো বাঙালি খাদাও আন্দোলন শুরু করছে এবং এটা থাকতেই থাকবে এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে। সুতরাং আমার মনে হয় যে এখন যদি নির্বাচিত একটা সরকার আসতো, তাদের ফুটিং থাকতো, তারা এটা প্রতিবাদ করতে পারত। তারা বিশ্বায়নের যুগে কোনো দেশ, ছোট দেশ কিন্তু এতিম না, বন্ধু জোগাড় করতে। এখন তো বন্ধুও নাই, এই সরকার তো বন্ধুও নাই। আপনি দেখেন, সবাই এক্সপ্লোর করতে চায়। আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত লোক ছিল, এখন ঠিক আছে, এখনো আছে মানি, কিন্তু আপনি দেখেন বেশ কয়েকটা দেশে ইদানিং তার প্রোগ্রাম ক্যান্সেল করছে, প্রোগ্রামে যাইতে পারে না, কেউ আর আগের মতো করে দেখে না। সুতরাং এখন যে পরিস্থিতি, তাতে একটা নির্বাচিত সরকার আসলে এর চাইতে উন্নত অবস্থা হবে। আমার মনে হয় ভারতের সাথে সম্পর্ক এর চাইতে বলতে চাচ্ছেন নির্বাচিত সরকার আসলে সেক্ষেত্রে সীমান্ত তো বন্ধ হবে? বন্ধ হবে না, কোনোদিনই বন্ধ হবে না যতক্ষণ ভারতের এই হিন্দুত্ববাদী চরিত্র বন্ধ না হয়। আমরা মুসলিম অধ্যুষিত দেশ, আর ভারত হলো হিন্দুত্ববাদী সরকার। সুতরাং তাদের ওই সরকার যদি থাকতো, আগে যেমন বলা হতো সেকুলার সরকার, সেকুলার দেশ ভারত, এখন তো সেকুলার নাই, এখন তো হিন্দুত্ববাদী সরকার। সব মুসলমান খাদাও, মুসলমান হত্যা করো, এক টুকরা মাংস সন্দেহ করে মানুষ মেরে ফেলে, মুসলমান মেরে ফেলে, এবং বাংলায় কথা বললে এখন ধাওয়া দিয়ে তাড়া দিয়ে দেয়। সুতরাং ওই দেশের সাথে সম্পর্ক তো সহজে হবে না। হ্যাঁ, আমরা যদি বৃহৎ রাষ্ট্র, আরও তো প্রতিবেশী আছে, তাদের সাথে সুসম্পর্ক করি, আপনাকে যদি চাপে রাখতে পারি তাহলে হয়তো কমতে পারে। কিন্তু বাংলাদেশ তো শেখ হাসিনার সাথে সম্পর্ক খুবই ভালো ছিল, তারপর তো সীমান্ত হত্যার কোনদিন প্রতিবাদও করে নাই। হ্যাঁ, এই সরকার প্রথম দিকে প্রতিবাদ করছে, এখন প্রতিবাদ করে না। আবার খেয়াল করে দেখেন, বেশ কিছুদিন এই যে পুশিন করতেছে, বাংলা কথা বললেই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এখন প্রতিবাদ নাই। কেন প্রতিবাদ করে না? তারা হতাশ, সক্ষমতার অভাব দেখেন নাকি? সক্ষমতার অভাব তো বটেই, সক্ষমতার অভাব তো বটেই। পররাষ্ট্রনীতির যেভাবে বন্ধু সংগ্রহ করা দরকার বা বন্ধুর সাথে সম্পর্ক দরকার, সেটা তো ভারতের সাথেও নাই, প্রতিবেশীর সাথেও নাই তেমন সম্পর্ক। নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। ধরেন দেশে তো এই নির্বাচিত সরকার না বলেই তো বিনিয়োগ নাই, কিছু নাই, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, দেশের কোনো সব সেক্টর অগোছালো, সব এলোমেলো। এটা ঠিক করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার দরকার। ধন্যবাদ। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গতে যাই। আমরা 5ই অগাস্ট অর্থাৎ গণ অভ্যুত্থানের আগের যে রাজনীতি আমরা লক্ষ্য করেছি, রাজনীতিবিদদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ ছিল, আস্থা এবং অবিশ্বাস ছিল। সেই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময় আমরা আসলে কতটা বেরিয়ে আসতে পেরেছি, সংস্কৃতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে? আপনার কথাটা সঠিক হলো না। 5 তারিখে আগস্টের আগে রাজনীতিবিদদের সাথে দেখা সাক্ষাৎ হতো না, এটা না। আওয়ামী লীগের লোকের সাথে দেখা সাক্ষাৎ হতো না, ফ্যাসিস্টদের সাথে দেখা, তার সাথে সব একমত ছিল। তো আওয়ামী ফ্যাসিস্ট এবং তার দোসর বাদে আর সবার সাথে একমত, সবার সাথে বিরোধী দল সবার দেখা দেখি, কথা দেখা দেখি হতো। এখন তো কেউ রাষ্ট্রীয় ক্ষমতা তোর কেউ নাই, এখন না দেখা, তখন তো তারা ছিল, যারা ছিল তখন তো দেখা দেখি হয়নি, না হওয়াটাই স্বাভাবিক। এখন তো আর সেই ফ্যাসিস্ট নাই, এখন কোনো দলও ক্ষমতা নেই, তো এখন তো মুখ দেখা দেখি হবে, এটাই স্বাভাবিক। এখন যদি কিছু কিছু সমস্যা যেটা সৃষ্টি হচ্ছে, সেটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে, সেটা তো আমাদের পক্ষ থেকে সমস্যা সৃষ্টি করছে। স্থলমনাই সমস্যা সৃষ্টি করছে,
ছাত্ররা সমস্যা সৃষ্টি করছে, আমাদের পক্ষ থেকে তো কোনো সমস্যা সৃষ্টি করে নাই। এর বাইরে আর দেখেন তো আর কারোর সাথে আমাদের সমস্যা আছে কিনা? ভারত বড় না বড় রাষ্ট্র না চীন বড় রাষ্ট্র? চীন। ভারত শক্তিশালী না চীন শক্তিশালী? চীন। বাংলাদেশ বড় রাষ্ট্র না তাইওয়ান বড় রাষ্ট্র? বাংলাদেশ। লোকসংখ্যা বলেন, সব কিছু বলেন। তাইওয়ান চীনের পেটের মধ্যে থেকে স্বাধীনভাবে চলতেছে না, কেন পারে? তাইওয়ানকে তো একদিনে গিলে খেতে, একদিনে 1 সেকেন্ডে। চীন গিলে খেতে পারে না, কেন পারে না? আমেরিকা ওখানে ধমক দিয়ে রাখছে, খবরদার। ইসরায়েলকে 1 ঘন্টার ভিতরে সারা মিডল ইস্ট একদমকে হজম করে দিতে পারে না কেন? আমেরিকা। আমার বাংলাদেশ আজ আমাদের সবাই বন্ধু, কেউ বন্ধু না। সবাই বন্ধু, কেউ বন্ধু না। তাহলে ভারতের পারে? বাংলাদেশের বাইরে কোনো বন্ধু নেই, প্রকৃত বন্ধু নেই নাই। আর এই সরকার তো থাকার কথা না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে আপনার বর্ষার সময় নদীতে পানি আসে, তারপর আবার চলে যায়। এই সরকার তো যে কোনো মুহূর্তে চলে যাবে, তাতে মেয়াদের নির্দিষ্ট নেই। বর্ষার তো একটা সিজন থাকে, আষাঢ় মাসে পানি আসে, আষাঢ় মাস পানি থাকে, শ্রাবণ মাস থাকে, ভাদ্র মাসের প্রথম থেকে টান শুরু করে, আবার 2-1টার সময় একটু আসে একটু। তা 2 মাসটা থাকে। যে সরকার তো মেয়াদ তা না, 2 মাস না 6 মাস না 1 বছর, কোনো মেয়াদ তো নির্দিষ্ট নেই। তার সাথে বন্ধুত্ব কী করবে? আর ওই বর্ষার সময় পানি দেখে যদি মনে করে সব খাল বিল ভরা, তাহলে তো হবে না। এই সরকার যেহেতু এক নির্দিষ্ট সময়ের জন্য আসেনি, যে কোনো মুহূর্তে চলে, তার সাথে বন্ধুত্ব কে করবে? আজকে বন্ধুত্ব করবে, কালকে নাই। তো এই জন্য একটা নির্বাচিত সরকার হলে মিনিমাম 5 বছর, আমাদের বাংলাদেশের সংবিধান অনুসারে 5 বছর তো একটা সরকারের সাথে অন্য অন্য দেশ তারা তো একটা সম্পর্ক স্থাপন করতেই পারে। তো সেই জন্য বলছি যে আজকে যে ভাই বলুন না, একটা নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই সামনের দিকে আগাতে পারবে না, কোনোভাবেই পারবে না। যে যত চোখ গরম দেখাকার, যে যত উল্টাপাল্টা কথাই বলুন না কেন, নির্বাচন হবে না, সংস্কার হতে হবে, স্থানীয় আগে হতে হবে, আগে কি এই পরিষদ নির্বাচন হতে কী বলে ওটা, ওই যে জাতীয় পরিষদ না সরি, ওই সেকেন্ড গণপরিষদ নির্বাচন, মনেই জানে ঘর ডিম, গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, নানান কথা এটা বলছেন। এইসব পরিষদের নির্বাচন তাকে বোঝে নিজেরা, এইগুলি করতে দেশ যে কোথায় যাচ্ছে সেই হিসাব তো করে না। এই জন্য বলি যে একটা নির্বাচিত সরকার হলে সেটা বন্ধু খুঁজে নিতে পারে, বা একজন বন্ধুত্ব সামনের দিকে তারা এগিয়ে আসতে পারে। তো এখন তো আমাদের এই সরকার নাই। যেমন আসবে যে কথা বলেন, সত্যি তো ডক্টর ইউনূস আগে যেভাবে সারা পৃথিবীতে সমাদৃত ছিল, এখন কি তা আছে? কমে যাচ্ছে। আগে আগ্রহ ভরে সবাই তার দিকে দৌড়ায় আসতো, এখন কিন্তু আসতেছে না। এবং কতগুলি উনি প্রোগ্রাম করেছেন, বিদেশে গিয়েছেন, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম না, অত সবার সঙ্গে নিয়ে সেখানে গিয়েছেন। এবং ওনার সবচেয়ে বড়, এখন আমি আশা করি যে ওনার মাধ্যমেই, ওনার অধীনেই একটা নির্বাচন হোক, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যেটা আছে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচনটা হোক। ওনাকে আমরা অসম্মত করতে চাই না রাজনীতি, কিন্তু আমি এই কথা তো বলবোই, পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রনায়ক দেখান তো, এমনকি আমাদের বাংলাদেশে জঘন্য রাষ্ট্রপতি ছিল জেনারেল এরশাদ, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যাংক ছিল, বিমা ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, করেছেন। শেখ হাসিনা করেছেন, এত স্বৈরাচার ছিল, ম্যাডামের তো প্রশ্নই ওঠে না। এই সরকার ক্ষমতা তার নির্দিষ্ট মেয়াদ নেয়, আসার সঙ্গে সঙ্গে 666 কোটি না কত টাকা ট্যাক্স মাফ করলেন। 29 সাল পর্যন্ত তার কোনো প্রতিষ্ঠানে ট্যাক্স দেওয়া লাগবে না। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে করেছেন, উনি ম্যান পাওয়ার ব্যবসার জন্য উনি লাইসেন্স নিয়েছেন। তো এই যে জিনিসগুলি, এগুলি কি মানুষ এগুলি হয়, এগুলি করা উচিত, এই সমস্ত করার কারণে বিতর্কিত হচ্ছে এবং সে ট্যাক্স মাফ করে নিয়ে। রাজনীতিতে অস্থিরতা দেখছেন এখন? এখন তো চরম অস্থিরতা পরিবর্তন, এই অস্থিরতা বলছি, এই অস্থিরতা সৃষ্টি করছেন উনি নিজে। ওনারা আমার দলের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন ওনাকে আমরা সমর্থন করি, আমরা যাচ্ছি করে, কিন্তু উনি যে অস্থির, এই যে আজকে যে অস্থিরতার সৃষ্টি হলো, এই যে ছেলেরা যে আমাদেরকে ধমক দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, আমাদের নেতা সালাউদ্দিন সাহেব যে কত মানুষ, আমরা দেখছি শ্রীলঙ্কার কী অবস্থা, সে ছিল একটা ছাত্র নেতা ছিল, পিসিএস ক্যাডার ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, তাকে নিয়ে উপহাস করে কথা বললেন, তারেক রহমান নিয়ে উপহাস করে কথা বললেন, ম্যাডামকে নিয়ে কথা বললেন, জিয়া রহমানকে নিয়ে কথা বলেন। জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙল, আওয়ামী লীগ, এই নানান তালভার, এইসব কেটে মুখে সাজে। এটা কেন করতে পারছে? যে এর জন্য 100% দায়ী হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো উনি যদি রাজনীতি করেন, দল করেন, পৃথিবী দেখেছেন কোথাও? আজ পর্যন্ত পৃথিবীর শীর্ষদের ছাত্ররা দল করেছে, দেখেছেন কোথাও? বাংলাদেশে তো এই পূর্ব পাকিস্তান 52 সালের ভাষা আন্দোলন, 66, 69, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ,
হাজার হাজার মুক্তিযোদ্ধা ছিল আপনার ছাত্র নেতারা, তারা এসে বলেছে আমরা সরকারের একটা অংশীদার হবো। আমরা তো 90 সালে করেছি, আমরা কি বলেছি? এটা এসে ডক্টর ইউনূস প্রথমে অসম্মানিত করলো এই দেশে যারা বিশেষ, কালকে আমার কয়েকদিন কথা হচ্ছিল যে এইদের মাথার উপরে বসিয়ে দিল এই সমস্ত বাচ্চা ছেলেদেরকে, বিশেষ করে যাদের বয়স 52, 53, 54, 55 বছর সচিব, তাদের মাথার উপর বসিয়ে দিলে এই যে অসম্মান করা, এই যে অসম্মানিত উনি করলেন। এবং সে কি তার আবার পিএস নেই, পিএস সে আবার মাত্র কয় মাস 300 কোটি টাকার মালিক, বিদেশে যাওয়া তার নিষেধাজ্ঞা, লাল নিষেধাজ্ঞা দেওয়া আছে ওইতে। এই হলো অবস্থা। এই যদি মন্ত্রী না হতো তাহলে 300 কোটি টাকা তার এপিএস এর ঘরে কি আসতো? এই যে আজকে যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছে, এই যে সিটি কর্পোরেশন নিজে যে খেলাটা খেললো, এই যে এদের মানে শরীরের ভিতরে কাঁপছে। অনেক সচিব যায় না সামনে, কিভাবে যাবে? ডক্টর ইউনূস যে অসম্মানিত করলেন মানুষকে, দেশের মানুষকে, আমাদের আত্মার উপর উনি পা দিয়েছে। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, উনি বললেন ছাত্ররা আমার অ্যাপয়েন্টেড, ছাত্রদের আমি অ্যাপয়েন্টেড। উনি বললেন যে মাস্টারমাইন্ড ওরা। ম্যাডাম খালেদা জিয়া এত কষ্ট করলেন, তারেক রহমান এত কষ্ট করলেন, আমরা এত কষ্ট করলাম, কোনো মূল্য নাই। এই যে মানুষকে যে অসম্মান করে, সে অসম্মানিত হয়। শেখ হাসিনা চূড়ান্ত অসম্মানিত করেছে। আবার শিক্ষকদের যখন ওরা কি যেন একটা ছিল, শিক্ষকদের দাবি ছিল, সেই শিক্ষকদের অসম্মান করলেন পরে। আমি আসবো, আমি একটু বিরতি থেকে জনাব এম এ আজিজ কি অস্থিরতা দেখেন, জনাব এম এ আজিজ কি অস্থিরতা দেখেন রাজনীতিতে, এবং রাজনীতিতে আসলে 5 আগস্টের পরে কি পরিবর্তন হয়েছে? আমি রাজনীতিতে আপনি অস্থিরতা দেখেন কিনা, এবং 5 আগস্টের আগের রাজনীতির এখনকার রাজনীতির মধ্যে আসলে পার্থক্য কতটা হলো? দেখেন 5ই আগস্টে সব একমাত্র ফ্যাসিবাদী দল ছাড়া সবাই একসাথে আন্দোলন করেছে, এটা সত্য। এরপরে সবারই প্রত্যাশা ছিল এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। অনুমান মাথায় নিয়েছে 3 মাস, নাই 4 মাস, নাই 6 মাস, এরপরে একটা নির্বাচন হবে। এই নির্বাচনের প্রস্তুতির কারণে দলগুলোর ভিতরে টানাটানি শুরু হয়েছে যে কে বেশি সিট পাবে। ধরেন জামাতে ইসলাম ভাবলো সব ইসলামিক দল নিয়ে ক্ষমতায় চলে যাবে, বিএনপি বড় দল, তার অবস্থানে তারা আছে। তো এখন উটকো ঝামেলার বাজাইছে এই নূতন দল যার নিবন্ধন এখনো নেই, এনসিপি। আপনি খেয়াল করে দেখেন, প্রথম ঘটনা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিরোধী দল তৈরি করেছে। প্রথম জাপানে গিয়ে বলেছে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরেই মিটিং ডাকছে 27টি দলের ভিতরে 25টি দলই কইছে ডিসেম্বর নির্বাচন চাই। তারপরে আরেকবার বলল একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন সিদ্ধান্ত নিতে হবে। পুরোটা বিএনপিকে টার্গেট করে বলেছে। তো বিএনপি এবং বিএনপি যে সাথী সংগঠনগুলি, এই সংগঠনগুলি সব কিন্তু এদেরকে ভার্চুয়ালি বিরোধী দল করে দেওয়া হয়েছে। এবং এখন দেখেন 2টা বলয় তৈরি হয়েছে, একটা হলো বিএনপি এবং তাদের সাথে দলগুলি, আর বাকি ধরেন জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি ইত্যাদি ইত্যাদি। তো এখন দ্বিতীয়টা প্রশ্ন আসছে, আমার কাছে মনে হয়, হয়তো হাবিব ভাই ভিন্ন কথা বলবে, আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চান না। কি দিতে চান না? চান না, নির্বাচন দিতে চান, যত ডিলে করা যায়। নির্বাচনে তো একটা রোড ম্যাপ দিয়েছেন। এটাকে রোড ম্যাপ বলে না, রোড ম্যাপ বলেছে, লাস্ট বলেছে ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া। এখন শোনেন, মাইলস্টোন হোটেলে যখন ঘটনা ঘটে, স্কুল, তখন ওখানে 2 জন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে 8 ঘন্টা আটকায় রাখছে, ছাত্ররা সচিবালয়ে ঢুকছে। এরপরেই প্রথমে 4 দলকে ডাকছে। 4 দলের ভিতরে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এনসিপি 4 দলের ভিতরে কেন? তার নিবন্ধনও নাই, তাদের সাথে বিএনপি বসলো কেমন করে? এরপরে 13 দলের কাছে বসছে। 13 দলে সমাপনী বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেখানে বলেছে এই অবস্থায় এই পরিস্থিতি কি নির্বাচন দেওয়া যায়? তার বক্তৃতার মাঝ দিয়ে বলছে। তো এটার প্রমাণ হচ্ছে জিটিভিতে এনডিপির সেলিম সাহেব, সে বলছে, তাকে প্রশ্ন করা হয়েছে মিটিংয়ে কি হলো, সে বলল আমরা হতাশ মিটিংয়ে, কারণ তিনি এই কথা বলেছেন। দ্বিতীয়ত, রয়টার্সকে এনসিপির আহ্বায়ক সাক্ষাৎকারে বলেছেন যে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন কি হওয়া উচিত। গোপালগঞ্জের যখন ঘটনা ঘটে তখন ওই যে মাসুদ বলছে এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। পাটগ্রামে
থানার থেকে আসামি লুট করার পরে জামাতের আমির বলেছে এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। তো সব মিলে যাচ্ছে কথাগুলি। তো এগুলো যদি এক জায়গায় করা যায় তাহলে তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস জনশ্রুতি আছে এই রাজনৈতিক দলগুলোর তিনি পৃষ্ঠপোষক, জনশ্রুতি আছে, এই দলগুলোতে একই সুরে কথা বলতেছে। সুতরাং আমি কিন্তু বিএনপি আশাবাদী হলেও অনেক দল লজ্জায় হয়তো বলতেছে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলি তো নির্বাচন না দেয়, কোনো মতো নির্বাচন পাওয়া যায় কিনা এই ভাব। কিন্তু উনি নির্বাচন দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে আমি আশাবাদ না। এই কয়েকটা রেফারেন্স দিলাম। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে দলগুলোর খাতির আছে, এবং অনেক সময় আমি বলবো এনসিপিকে ব্যবহার করা হয়। এখন যদি প্রশ্ন করেন যে তাহলে কি উপায়, উপায় একটা আছে। হাবিব ভাই তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তিনি জানতে পারেন এনএসএফ এর উৎপাতে কোনো আন্দোলন এই পূর্ব পাকিস্তানে হতে পারে নাই। তখন আমার জানা মতে মন্টু, খসরু, সেলিম এদের নেতৃত্বে এনসিপিকে আগে ওই এনএসএফকে আগে বোট ডাউন করায়, পরাস্ত করে। তারপরে কিন্তু 69-এর গণ আন্দোলন গড়ে ওঠে এবং শেষে স্বাধীনতা যুদ্ধ হয়। এখন যে তাফালিং পার্টি, এই যে ছাত্ররা, যেটা হাবিব ভাই আগে বললো, এই ছাত্ররা দেখেন লেখাপড়ার কথা একবারও নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলে নাই তোমরা লেখাপড়াও করো, এটাও করো, সব বলে উদ্যোক্তা হও, ব্যবসা করো, ব্যবসা করো, দেশটা চলবে কিভাবে? সুতরাং এখন যে প্রতিবন্ধকতা, নির্বাচন চাইতে হলে প্রতিবন্ধকতা সরাইতে হবে আমার পরিষ্কার, তাছাড়া নির্বাচন সম্ভব না। এখন এখানে যে বলা হয় হাবিব ভাইয়ের বাড়িও ভাবনা, আমার বাড়িও ভাবনা, একটা কথা আছে যে রাজনৈতিক দলগুলো ফাটাবাসের চিপায় পড়ছে। অর্থাৎ এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস হাত নাই, পা নাই, নখ নাই, ধাক্কা দিলে চলে যাবে ঠিক, কিন্তু ধাক্কা দিতে পারে না, রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। শূন্যতা তৈরি হলে অন্য কেউ এসে বসে যেতে পারে। এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে। আর তার নিজস্ব চরিত্র, ক্ষমতার লোভ মারাত্মক। কারণ গ্রামীণ ব্যাংকে তিনি এমডি ছিল, সেই গ্রামীণ ব্যাংক তো আসলে সরকারি ছিল। এই গ্রামীণ ব্যাংকের এমডি তিনি পদ ছাড়তে রাজি নাই। আইন ছিল, রিটায়ারমেন্টের বয়স হয়েছে, তিনি ছাড়েন নাই। ঠিকই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে ঠিকই তো উনি 72 পর্যন্ত বয়স পর্যন্ত এমডি থাকছে। তো সুতরাং ওনার এই ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম আমার মনে হয়। এখন রাজনৈতিক দলরা হাবিব ভাইরে কি করবে ওনারা জানে। জি, ধন্যবাদ। আমি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসি। আপনি কি তাই মনে করেন কিনা যে সরকার নির্বাচন দিতে চায় না, যদি সরকার একটি নির্বাচনের কি রোডম্যাপ দিয়েছে? এখন দুটি ধারা বাংলাদেশে, আগে ছিল বলতো যে একটা আওয়ামী ধারা আর আওয়ামী এনটি ধারা, সব একটা ছিল না। এখন আবার দুইটি ধারা আছে। একটি ধারা হলো একেবারে পরীক্ষিত, আত্মস্বীকৃত, খুনি, স্বাধীনতা বিরোধী জামাতের নেতৃত্বে একটা ধারা। সেই সাথে নতুন করে যোগ হয়েছে চরমনে এবং এনসিপি। ওই এর সাথে স্বাধীনতা বিরোধী না, এদের ভিতরে কিন্তু স্বাধীনতা পক্ষের কিছু আছে, এরা না বুঝে এদের সাথে যাচ্ছে কিছু, কেউ কেউ বিরোধিতা করতেছে। যে জামাত, যে চরমনায়, ও তো কোনো অবদান নেই দেশে, কোনো অবদান নেই, কোনো কিছু করে না, একটা দেশের জন্য একটা কিছু করে নেই। ওরা না স্বাধীনতা যুদ্ধ করছে, না দেশের ক্ষমতা থেকে একটা কিছু করার চেষ্টা করতে, সে ক্ষমতা তার নেই। এরা নিজের দল গুছানোর জন্য এরা লোক গুছায়, বড় মিছিল করে, সমাবেশ করে, সেটা দেশের জন্য কোনো কিছু করে নেই। এনসিপিকে এরা ট্যাপে ফেলে এনসিপিকে এদের সাথে যোগ করায় সরকার বোঝাতে চাচ্ছে যে তার নাম শক্তিশালী। আজিজ ভাই যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো ফাটা বাঁশে পড়ছে, আমি যে ফাটা পানি পড়ি নাই। আমি বলতেছি যে আমি এই দেশে বড় কেউ না, আমি দলের একজন সাধারণ একজন কর্মী। আমি কালকে শুরু করেছি, আজকে আবার দ্বিতীয়বার বলতেছি, ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সরকার করতে পারলে সসম্মানে সরকার বিদায় নেবে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না করলে এই সরকার নির্বাচন করতে পারবে না এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবে না। দৈন্তের নায়কের নামই রেখে দিলাম। এমন অবস্থা সৃষ্টি হতে মানুষ এত আল্লাহ তো সহ্য করবে না। আর সেনাবাহিনীও আর চৌকিদারি করবে না। সেনাবাহিনী কি বছরের পর বছর মানে রাস্তায় চৌকিদারি করে বেড়াবে? তারা চৌকিদারি করবে না। আর সেনাবাহিনী উঠে গেলে একদিন বাড়াতে পারে, ঘর থেকে একদিন বেরোতে পারবে? এই যে আজকে যে সমস্ত বড় বড় কথা একজন বলতে, যে সমস্ত ভাষা ব্যবহার করতেছে, আমরা সব শুনে হজম করতেছি। হজম করার কথা না তো। বিএনপির দিকে চোখ নিয়ে কথা বলবে,
যে বিএনপি দীর্ঘদিন কষ্ট করছে, দীর্ঘদিন এতগুলো জীবন দিল, আমরা কারাগারে গেলাম বারবার, যারা একদিন রিমান্ডে যায় নাই, যারা একদিন ইলেকট্রিক শক খায় নাই, হ্যাঁ, যারা টিয়ার সেল খায় নাই, যারা জেলে যায় নাই, তারা আমাদেরকে ধমক দেয়। আর রাজাকারের গোষ্ঠী তারা বিএনপিকে ধমক দেয়, বিএনপিকে বলে যে সন্ত্রাসী দল, তারা বলে যে বিএনপি চাঁদাবাজ। তারেক রহমান সঙ্গে ডক্টর ইউনূসের কথা হল লন্ডনে, সারা পৃথিবী রাজনীতি মানে যারা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং আমাদের যারা সাহায্য থেকে IMF থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত দাতা সংস্থা আছে, তারা বলে একটা সুবাতাস বইছে, এখন এদেরকে সাহায্য সহায়তা করা যায়, টাকা ছাড় দেওয়া যায়। দেশের মনে আশ্বস্ত হলো। ঐক্যমত কমিশনের মিটিংয়ে সবাই গেলেন, এমন এনসিপি গেল, রাজাকারের দল যায়নি। রাজাকার দলের প্রধান কি বললেন, তারেক রহমান কে, ওনার সাথে বৈঠক হবে কেন, দ্বিপাক্ষিক কেন, যৌথ বিবৃতি কেন হবে, ওনার সাথে বসতে হবে কেন, চিন্তা করেন। এটা জামাত বলতে পারে? জামাত 91 সাল নির্বাচনে বিএনপি কিছু ছাড় দিয়েছিল, বিএনপিকে কিছু ছাড় দিয়েছিল, কয়েকটা আসন পেয়েছিল, তার 2টা সংরক্ষিত আসন দিয়েছিল। তারপরেও বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল আওয়ামী লীগের সাথে করে গিয়ে, এমন ছেঁচা খেলো 96 মাত্র 3টা আসন পেল, এই একটা। আর বিএনপি যদি ওই জোরে না নিত, 2001 সালে বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা একাই যেতে পারত, হয়তো 183টা পেত না, কিন্তু একাই যেত। জামাত কিন্তু সিট পেত না। তাহলে সেই জামাত বিএনপির বিরুদ্ধে যা কথা বলে, বিএনপির সাথে চোখে চোখ তুলে কথা বলে, এত বড় সাহস পাইল কোথায়? এখন তো রাস্তায় রাস্তায় স্লোগান শুরু হয়ে গেছে না, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়া পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি ফিরে যা, এই স্লোগান তো শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায়, আরও হবে। এক চরমনায় বাদে আর যতগুলি বাংলাদেশ ইসলামিক দল আছে, মৌলানা হুজুর, সব জামাত বিরুদ্ধে। এবং জামাতের রাজনীতির যে ওদের শুরু যেটা, সেখান থেকে তো ওদের ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে তারা আসতেছে। এবং এই সমস্ত রাজনৈতিক দলগুলো বলতেছে কি, শিবির মানে কি বলে, হত্যাকারী, মিথ্যাবাদী আর কি কি যেন সব পিছনে লাগাচ্ছে। এবং সব দলগুলো বলতেছে জামাত কোনো ইসলামিক দলই না। মৌলানা ভানি বলছিলেন না, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম কিন্তু ইসলাম না। এই স্বাধীনতা বিরোধী দল, ওদের চরিত্র ফুটে ওঠে একটু পেলেই, ওরা মনে করে হয়ে গেছে সব কিছু। ওরা মনে করে পাকিস্তান আমাদের সাথে আছে, পাকিস্তান সেনাবাহিনী আছে, রাজাকার সৃষ্টি করেছিল, আলবদর সৃষ্টি করেছিল, আসাম সৃষ্টি করেছিল, শান্তি কমিটি করেছিল, মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছিল, দিয়ে মনে করেছে বহল তো বিয়াতে তো পাকিস্তান থাকতে পারছে। নিজে স্বীকার করছে যে আমাদের আমির নিজে বলেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা দোষের কিছু না, এমন বড় ব্যাপার না। চিন্তা করেন, নিজে স্বীকার করে নিল, তো নিজেরা আত্মস্বীকৃত স্বীকার করে নিল যে আমরা গণহত্যাকারী, আমরা নারী ধর্ষণকারী সহায়তা করেছি, আমরা এই দেশের স্বাধীনতা চাইনি। তারা স্লোগান দেখে যান, নিজামীর বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশে আমাকে ঠাঁই হয়নি, এত বড় সহজ স্লোগান দিতে পারে। রাজাকার, নিজামীর রাজাকার, গোলাম আজম রাজাকার, সেটা বলতে পারে। কিন্তু তার বাংলাদেশ বলে স্লোগান বাংলাদেশের মানুষ সহ্য করবে? এটা বলতে পারে তারা, যারা স্বীকৃতি তো বিরত করেছে। সৌদি আরবকে 7 বার বলছে যে স্বীকৃতি দেন না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও লন্ডনে বসে তারা বাংলাদেশে আবার তারা নতুন করে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, মানুষ সহ্য করেছে। এইবার এই রাজাকারদের এই দূরত্ব মানুষ দেখবে না, রক্ষাটা। এবং এরা মানুষকে, এরা কোনো মানুষকে হেল্প করে না, তো ওদের নিজের লোক ছাড়া কাউকে হেল্প করে না ওরা। কিন্তু আমাদেরকে চাঁদবাজ বলে। ইসলামী ব্যাংক 3 দিন হতে সব দখল, কিন্তু 6-7টা ব্যাংক দখল করে কোটি কোটি টাকা এখান থেকে তারা আত্মসাৎ করলো। তারা আমাদের দেখেন কত জায়গায় সুযোগ পায় না, যেখানে সুযোগ পাচ্ছে সেখানে ওই নারী ধর্ষণ করতে জায়গায় ধরা পড়তেছে, সেখানে চাঁদাবাজি করে ধরা পড়তেছে, সেখানে বিভিন্নভাবে ধরা পড়তেছে। সুযোগ পায় না, একটু পাক, তারপর দেখেন। আমি আসবো আপনার কাছে। আমি একটু জানাবো এম এ আজিজ, আপনার কাছে যে সংস্কার আসলে কবে শেষ হচ্ছে? দেখেন, প্রথম হলো সংস্কার 2টা জিনিস করি। একটা হলো প্রথমে প্রপোজাল নিছে, সংস্কার প্রস্তাব বেসিক্যালি বিএনপির ছিল, 31 দফা। এটা বিএনপির একক না, বিএনপি তার সাথে যত দল ছিল দলের সাথে আলোচনা করে 31 দফা প্রণয়ন করে, সেটা জমা দেয়। পরে অন্যান্য দল দিছে, জামাত সহ অন্যরা দিছে, সেখানে স্ক্রুটিনি হয়েছে, স্প্রেডশিট পাঠাইছে সব দলগুলোর সাথে, আবার ঐক্যমত আলোচনা, 1 দফা আলোচনা করে ঐক্যমত কমিশন করছে। তার ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে, তো উনি এটা করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যে আলোচনাগুলো প্রথম ছিল তখন কিন্তু আনুপাতিক নির্বাচন ছিল না, মানে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে আনুপাতিক নির্বাচন ছিল না। অথচ জামাত ইসলামী ঐক্যজোট অবশ্য
বহু আগের থেকে, যখন ছোট পার্টি তখনও আনুপাতিক নির্বাচন চেয়েছে। ছাত্রদের কোনো ঐক্যমত কমিশনের কাছে কোনো এজেন্ডাভুক্ত ছিল না এই আলোচনা নিয়ে আসলো। সর্বশেষ জামাত ইসলাম যে সমাবেশ করলো সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আমার কাছে 7 দফা দিল। 7 দফার 2টা জিনিস আছে। একটা প্রথম হলো আনুপাতিক নির্বাচন, আরেকটা হচ্ছে রাষ্ট্রের সর্বস্তরের সংস্কার। এটা কোত্থেকে পাইল? ওনারা ঐক্যমত কমিশনে প্রায় অনেক বিষয়গুলো ঐক্যমত হচ্ছে, ওই ঐক্যমত কমিশন ভেঙে রাষ্ট্রে গিয়ে আলটিমেটাম দিল। তারা রাষ্ট্র সংস্কার চায়, আনুপাতিক নির্বাচন চায়, সর্বস্তরের জামাত ইসলামের সর্বস্তরের সংস্কার অর্থ কি? এটা কি দেশের ম্যান্ডেট লাগবে না? এটা তো গণভোট লাগবে না? রাষ্ট্রের সর্বস্তরের সংস্কার মানে কি রাষ্ট্র কি ইসলামপন্থী রাষ্ট্র হবে নাকি? এই সংস্কার উনি কি বলতে চাইছে এটার অর্থ? আর মূল কথা হচ্ছে যে সংস্কারের এজেন্ডাই এসব বিষয় ছিল না। সুতরাং এইসব বিষয়ে যদি এই ডক্টর ইউনূসের সরকার যদি একটা নির্বাচন তারা দিবে, নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যত সংশোধনী দরকার, কঠোর আইন দরকার করুক। আবার 5 বছর গেলে শান্তিপূর্ণভাবে নির্বাচন ক্ষমতা হস্তান্তর হবে, দায়িত্ব হস্তান্তর হবে। এই 2টা জায়গায় যদি সীমাবদ্ধ থাকতো, আর মেজর 2-1টা জায়গায় হলো, যেমন 31 দফায় বিএনপি যেসব সংস্কার দিয়েছিল সেগুলো যদি আলোচনা আনতো, আমার মনে হয় সমস্যাটা ইজি হতো। কিন্তু ওনারা এই যে নানান রকম সংস্কার কমিশন করছে, আমি যদি প্রশ্ন করি এই সরকারের কি সংস্কার করার ম্যান্ডেট আছে? আরে এই রাষ্ট্রপতির কাছে যেদিন ওত নেয়, সেদিন তো এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তাহলে সংস্কার, যখন সংবিধানের কোনো ইস্যু সংস্কার করেন, তাহলে আপনার ওতভঙ্গ হয় না? ওতভঙ্গ হলে তো আপনি থাকেন না। তারপরেও গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল, যেমন শেষে 1 দফা ছিল ফ্যাসিবাদের পতন। ফ্যাসিবাদের বিকল্প হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ যেটা স্বাধীনতা যুদ্ধেও যে আকাঙ্ক্ষাটা ছিল, একই কথা। তো এই জন্য সব রাজনৈতিক দল সহযোগিতা করছে। কিন্তু আমার মনে হয় সংস্কারের ভেজাল লাগানোর জন্য নানান উদ্ভট দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে ঐক্যমত্য কমিশন যে এজেন্ডাটা প্রথমে এজেন্ডায় যে সংস্কারগুলো উত্থাপন করেছে, সেগুলো অলমোস্ট সব একমত হয়ে গেছে। নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখেন? নির্বাচনের তো সংখ্যা বললামই তো, নির্বাচন একমাত্র আল্লাহ জানে, মুসলমান হিসেবে বলতে হয়, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আর কেউ জানে না। ধন্যবাদ। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসলে সংস্কার বিএনপির পক্ষ থেকেও বৈঠকে যাচ্ছে, সেই সংস্কারের প্রক্রিয়া বা জুলাই সনদ কবে পাচ্ছে জাতি? নির্বাচনে আপনি কোনো সংখ্যা দেখেন কিনা? বিএনপি তো সর্বোচ্চ ছাড় দিচ্ছে এবং সরকারের সহায়তা করছে একটা দেশে একটা শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন সেটা করানোর জন্য। আমরা যতই ছাড় দিই না কেন, তারা ততই নতুন সব কথা নিয়ে আসছে, যে কথাগুলো আগে ছিল না। এক সময় এক কথা তারা নিয়ে আসছে। কখন বলে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, কখন আনুপাতিক নির্বাচন কী হবে জানে, এগুলো জানে। আনুপাতিক হারে নির্বাচনের ফলাফল যদি ঠিক করে, তা আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি রাষ্ট্র হয়ে যাবে। বিরোধী দল কী হবে জানেন? বিরোধী দল জামাত না, কী হবে? বিরোধী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নামে হবে না, যে কোনো একটা প্রতীক আওয়ামী লীগ বেছে নেবে, যে কোনো একটা রাজনৈতিক প্রতীক বেছে নেবে। ওই প্রতীকে আওয়ামী লীগের সমস্ত লোক ভোট দেবে, সমস্ত লোক ভোট দেবে ওই প্রতীকে। কোথায় হারায় যাবে জামাতটা ঠিক আছে। তারপর ধরেন হিন্দুরা ভোট আছে 9%, তারা যদি একটা দল করে, দল তো করতে পারবে না, যেরকম একটা প্রতীক বেছে নেয়, অথবা তারা স্বতন্ত্র একটা প্রতীক নিয়ে যা সব জায়গায় করতে চায়, তাহলে কী হবে? আবার আনুপাতিক হারে স্বতন্ত্র প্রার্থীদের কী করবেন আপনি? আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছেন তো, স্বতন্ত্র ভোট করতেই পারবে না। কেন পারবে না? আমার নির্বাচন আমাকে বলা হয়েছে, আমি সংবিধানের আওতায় আমি কি স্বতন্ত্র নির্বাচন করতে পারবো না? কেন পারবো না? আনুপাতিক কি করা সম্ভব? আনুপাতিক সেটাই তো বলছি, যে আমি দেশের নাগরিক, আমি রাজনৈতিক কোনো দল করি না, আমি নির্বাচন করবো, স্বতন্ত্র নির্বাচন করবো, আমার বাদ দেওয়ার ক্ষমতা আছে। যখন স্বতন্ত্র প্রার্থী যখন সে কোন আনুপাতিক হারে সেই করবে, নির্বাচন করে বলেন, তাকে কি বুঝতে দেবেন? আপনার যদি এই যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, ওখানে কি আনুপাতিক নির্বাচন হবে? পৌরসভা, উপজেলা, মেয়র আনুপাতিক হবে? বা একজন মারা গেল, সেখানে আবার ভোট হবে, সেখানে কি আনুপাতিক হবে? কীভাবে আপনি করবেন? এই যে না বুঝে না শুনে যে সব জানতা হয়ে আজকে তারা যেগুলো বলতেছে, এইগুলি বলার মধ্য দিয়ে তারা আসলে তারা নির্বাচনটা চায় না, কারণ তারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে। স্বাধীনতা বিরোধী একটা দল
আজকে যতক্ষণই ক্ষমতা ভোগ করতেছে এটা চিন্তা করা যায়? সব ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে 52 সালের ভিত প্রচিত হয়েছে, যেখান থেকে স্বাধীনতা যুদ্ধ নিতে, যেখানে আমরা নব্য আন্দোলন করেছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর কিন্তু আমাদের মতো লোক অন্তত না, তাদের মতো চিটাং, রাজশাহী, বিভিন্ন জায়গায় এতগুলি তার অধিকার রাখে। আজকে বিভিন্ন জায়গায় আপনার শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সব তাদের লোকজনকে সেখানে তারা ঢুকাচ্ছে। এই এতখানি ক্ষমতা ভোগ করার তার তো কোনো কারণই নেই। সে কারণে তারা নির্বাচন চাচ্ছে না। চরমানরা এখন মনে করছে যে আমরা তো কিছু ক্ষমতা ভোগ করতে পারছি, আর ছাত্ররা তো মনে করে তারা ক্ষমতা আছে। নির্বাচন সরকার আসলে কোনো প্রস্তুতি দেখছেন ইতিহাসের নির্বাচন? সরকার যে প্রতিশ্রুতি, আমি অত প্রতিশ্রুতি বুঝি না, সোজাসাপটা কথা বলতে চাই। আমি এই কথাটা আমি শুরু করছি গতকাল থেকে, শেষ দিন পর্যন্ত এই কথাটাই বলবো। ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন করে, এই সরকার নির্বাচন করে যেতে পারবে। এরপরে 26 সালে আর নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন দিতে পারবে না। এই সরকারকে আওয়ামী লীগ যেমন বা দেশ থেকে পালিয়ে গেছে, এদেরকেও সেইভাবে পিছন ধরে পালাতে হবে, কোনো উপায় থাকবে না। ওই জামাত, এনসিপি আর সর্বনা এই কয়টা দিয়ে আপনার দেশ, এই সরকার রক্ষা করবেন? অসম্ভব। এই যে ছাত্ররা সেদিন ঢুকে পড়লো, কারা ঢুকালো? এটা শুধু এনসিপি আছে? কারা ঢুকেছে সেদিন? সরকারের সিদ্ধান্ত ভুলের কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। ওখানে পরীক্ষা কিভাবে হবে? ওখানে পরীক্ষা কেন্দ্র আগে সিদ্ধান্ত দিতে পারে না? 3টার সময় আপনার সিদ্ধান্ত দেন যে পরীক্ষা হবে না দিন, তারপরে আপনি বলে দেন যে আগের মতো এবার হবে না, আগে চলে আসে 80-90% পাস, এবার আপনি নিয়ে 50-60 ঠেকাই দিলেন। আবার বলার দরকার ছিল না তো। এই যে একটার পর একটা ভুল পদক্ষেপ নিবে, এবং সবচেয়ে বড় ভুল পদক্ষেপ নিবে এদের কথা শুনে। এই স্বাধীনতা বিরোধীদের, এই বাংলাদেশের মানুষ একবার গিয়ে দিন শেষে স্বাধীনতা বিরোধী জামাত রাজাকারদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা কোনোদিনও বাংলাদেশের মানুষ দেবে না। আর আন্তর্জাতিকভাবে বিএনপি যদি ওদের সাথে না থাকতো, তাহলে মাঝখানে এত ভোগীজয় নির্বাচন হতো না, বিএনপি কিন্তু আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতো। তারা মৌলবাদী, তারা স্বাধীনতা বিরোধী, তাদের বিপক্ষে জনমত এমন সেন্টিমেন্ট গড়ে উঠবে না, রাস্তায় রাস্তায় যখন যাবে তার মানুষের জবাব দিতে হবে। আমার ভাই হারিয়ে গেছে, আমার মাকে অন্যায় করা হয়েছে, আমার মায়ের উপর অন্যায় করা হয়েছে, এটা তো বুঝতেছে না। যাদের দেশে কোনো অবদান নাই তাদের কথা দেশ চলবে, তারা দেশ চালাবে? এত আত্মহত্যা কোথা থেকে আসে তাদের? তো এই জন্য বলি যে সরকার যদি ভুল করে, যদি ভুল করে, তাকে অসম্মানিত হতে হবে। আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা আওয়ামী লীগের তোয়াক্কা করি নাই। হ্যাঁ, বলতে সরানো যায় না। আমরা তো এর সাথে 9 বছর পরে আমরা সরাইছিলাম, দল ছিল না, বল ছিল, কেউ ছিল না। তো এরা কি এরা করুক না কেন? এত ক্ষমতা তো এখন মাঠে নামুক না কেন? সব দল, লোকজন, আমেরিকার অত্যাচার, নির্যাতন, ভোটারবিহীন নির্বাচন, গুম খুন অতিষ্ঠ হয়ে গেছিল মানুষ। যে কারণে এরা যখন আন্দোলন নেমেছে, তখন এদের সাথে সবাই মিলে ঐক্যমত পোষণ করেছিল বলে আন্দোলনটা হয়েছে। এখন যদি তারা মনে করে, এখন বাঘদশা যদি বাঘের ছাল পরে যদি মনে করে যে আমি একদম বিরাট শক্তিশালী, সিংহর কোনো শিয়াল যদি সিংহের পোশাক পরে লাগায় যদি বলে আমি সিংহ, হুঙ্কার দিতে পারবে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু ধরে ফেলবে, তখন দেখবে সিংহ ধরে শিয়াল, ওইটা বাঘদশা। তো এখন যত হুঙ্কার দিচ্ছে না, এটা মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে। গণতন্ত্র হারা মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র হারা হয়েছে, তারা একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে। আপনার ইনভেস্টমেন্ট আসতেছে না, উনি সারা পৃথিবীতে সমাদৃত, আজকে 1 বছর প্রায় হয়ে যাচ্ছে। কয়টা ইনভেস্টমেন্ট আসতে বলেন তো? দেশের তো আপনার জিডিপিতে তলানির দিকে যাচ্ছে। কেন এইভাবে একটা দেশ চলতে পারে? অতএব নির্বাচন যদি উনি দিতে না চান, তখন মানুষ কীভাবে রাস্তায় নেমে আসে তখন উনি বুঝবেন। তাই মনে করি এখান থেকে সরে এসে ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন দিয়ে দেশটাকে অন্তত সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। তাহলে দেশের জন্য কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এই জন্য আমি আশাবাদী যে ফেব্রুয়ারি নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব এবং আজিজ দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।